সমস্ত শ্রোতা বন্ধুদের গল্প কবিতার আসরে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাতে যাচ্ছি অস্কার ওয়াইল্ডের লেখা দি ক্যান্টারভাইল গোস্ট এর বাংলা অনুবাদটি করেছেন সুনীল কুমার ঘোষ। আজ প্রথম পর্ব পাঠ করছি। গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে এই চ্যানেলে কোনো গল্প, উপন্যাস বা কবিতা আপলোড হলে আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। নমস্কার। আমেরিকান মিনিস্টার মিস্টার হিরাম বি ওটিস ক্যান্টারভাইল চেস বাড়িটি কিনে যে নির্বুদ্ধিতার কাজ করেছেন, এই কথাটা ঘরে পরে সবাই তাকে বলেছিল। কারণ বাড়িটি যে ভুতুড়ে সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না। এমনকি ন্যায়নিষ্ঠ লর্ড ক্যান্টারভাইল নিজে ও মিস্টার ওটিস তার সঙ্গে দর দস্তুর করতে এলে তাকে এ বিষয়ে সাবধান করে দিয়েছিলেন। লর্ড ক্যান্টারভাইল বললেন, আমরা নিজেরাই ওই বাড়িটা বাসের উপযুক্ত মনে করিনি। একবার আমার বিধবা পিতামহী বোল্টনের ডাচেস ডিনারের জন্য পোশাক পাল্টাচ্ছিলেন। এমন সময় দুটি কঙ্কালের হাত এসে তার কাঁধের ওপর পড়ে। সেই দেখেই ভয় তিনি মূর্ছা যান। আরও একটা কথা আপনাকে আমার বলা দরকার মিস্টার ওটিস, আমাদের সংসারের অনেকেই ওই ভূতটাকে দেখেছে। এমনকি স্থানীয় গির্জার রেক্টর এবং কেমব্রিজের কিংস কলেজের ফেলো রেভা অগাস্টা ড্যাম্পিয়ারও বাদ যাননি। ডাচেসের সেই দুর্ভাগ্যজনক দুর্ঘটনার পর থেকে আমাদের ছোকরা চাকরদের কেউ আর আমাদের সঙ্গে এই বাড়িতে থাকতে রাজি হয়নি। আর রাত্রিতে বারান্দা আর লাইব্রেরির দিক থেকে যে সমস্ত অদ্ভুত অদ্ভুত শব্দ আসত, সেই সব শব্দ শোনার পরে লেডি ক্যান্টারভাইলেরও রাত্রে ঘুম হতো না। মিনিস্টারটি উত্তর দিলেন, মিস্টার লর্ড, আসবাবপত্র আর ভূত দুজনকেই বাড়ির সঙ্গে দাম দিয়ে আমি কিনে নেব। আমি যে দেশ থেকে আসছি সেটা হচ্ছে আধুনিক। সেখানে টাকা দিয়ে সব কিছু কেনা যায়। আজকাল ছোকরারা পুরনো পৃথিবীটাকে লাল রঙে চিত্রবিচিত্র করে আর সেরা অভিনেত্রী আর নর্তকীদের তুলে নিয়ে গিয়ে বাহবা লুটছে। আমার ধারণা, ইউরোপে ভূত বলে যদি কোনো পদার্থ থেকেই থাকে, তাহলে অতি শীঘ্রই আমরা তার জন্য জনসাধারণকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে হয় জাদুঘরে ব্যবস্থা করে দেব, আর না হয় রাস্তা দিয়ে খেলা দেখাবো। লর্ড ক্যান্টারভাইল একটু হেসে বললেন, আমার বিশ্বাস ভূত রয়েছে, যদিও সে আপনাদের অতি উদ্যোগী সংগঠকদের প্রস্তাব হয়তো নাকচ করে দিয়েছে। 300 বছর ধরে ও এখানে বাস করছে। 1584 সাল থেকেই একরকম বলতে পারেন, এবং আমাদের সংসারে কারো মৃত্যুর আগেই সবসময় ও দেখা দিয়েছে। লর্ড ক্যান্টারভাইল, কারো মৃত্যুর আগে বাড়ির ডাক্তারও তো আসেন, কিন্তু স্যার, ভূত বলে কোনো বস্তু নেই। আমার ধারণা, ব্রিটিশ অভিজাত সম্প্রদায়কে খুশি করার জন্য প্রকৃতি তার কর্তব্যকর্মে অবহেলা করবে না। মিস্টার ওটিসের শেষ মন্তব্যটি অনুধাবন করতে না পেরে লর্ড ক্যান্টারভাইল বললেন, আমেরিকাতে আপনারা খুব স্বাভাবিক অবস্থায় দিন কাটান, আর বাড়িতে আপনি যদি ভূতের অস্তিত্ব স্বীকার না করেন, তাহলে আমার অবশ্য বলার কিছু নেই। কেবল মনে রাখবেন, এই বিষয়ে আপনাকে আমি আগেই সাবধান করে দিয়েছি।
সপ্তাহখানেকের ভেতরই বাড়ি কেনার কাজ শেষ হয়ে গেল। মাসের শেষ নাগাদ মিনিস্টার আর তার সংসারের সবাই সেই বাড়িতে উঠে এলেন। মিসেস ওটিস এখন মধ্যবয়স্কা রমণী, চোখ দুটি আর চেহারা বড়ই সুন্দর। ইনি ছিলেন প্রাক বিবাহিতা জীবনে ওই ৫৩তম স্ট্রিটের নিউ ইয়র্কের প্রখ্যাতা নর্তকী মিস লুক্রেশিয়া আর টাপান। দেশ ছাড়ার পর অনেক আমেরিকান মহিলাদের স্বাস্থ্যভঙ্গ হয়ে যায়। এক কথায় তারা হয়ে পড়েন চিররুগ্ন। তারা মনে করেন এইটাই বুঝি ইউরোপীয় শালীনতা। কিন্তু মিসেস ওটিস সে ভুল করেননি। তার স্বাস্থ্যটি বড় চমৎকার ছিল। জৈব প্রেরণায় তিনি ছিলেন উদ্দাম। সত্যি কথা বলতে কি, অনেক দিক থেকেই তিনি ছিলেন ইংরেজ রমণী। আজকাল এক ভাষা ছাড়া আমেরিকার সঙ্গে আমাদের যে অদ্ভুত একটা মিল রয়েছে, তিনি ছিলেন তারই একটি উজ্জ্বল নিদর্শন। জাতীয়তাবাদের উৎসাহে বাপ মা তাদের বড় ছেলের নাম দিয়েছিলেন ওয়াশিংটন। এর জন্য অনুশোচনা তারা কম করেননি। ছেলেটির চুলগুলি বড় চমৎকার, দেখতেও মোটামুটি ভালোই। পরপর ৩ বছর নিউপোর্ট ক্যাসিনোতে জার্মানদের হারিয়ে আমেরিকান কূটনীতিতে সে যথেষ্ট দক্ষতা অর্জন করেছিল। এমনকি লন্ডনেও বেশ ভালো নাচি হিসেবে সে বেশ নাম করেছিল। মিস ভার্জিনিয়ার বয়স ১৫, চঞ্চলা, হরিণ শিশুর মতো সুন্দর, দুটি বড় বড় নীল চোখ, স্বাধীন আর বেপরোয়া। শক্তির দিক থেকেও একেবারে রণদুর্মদা। একবার টাট্টু ঘোড়ার ওপর চেপে সে বৃদ্ধ লর্ড বিল্টনের সঙ্গে ২ বার পার্কের চারপাশে দৌড়ে অ্যাকিলিয়াসের প্রতিমূর্তির ঠিক সামনে হারিয়ে দিয়েছিল। এই দেখে চেশায়ারের যুবক ডিউক আনন্দে এতই উত্তেজিত হয়ে ওঠে যে সে সেখানেই তাকে বিয়ের প্রস্তাব করে। ফলে তার অভিভাবকেরা সেই রাত্রিরেই তাকে ইটনে পাঠিয়ে দেন। ডিউক কাঁদতে কাঁদতে চলে যায় ইটনে। ভার্জিনিয়ার পর 2টি যমজ ছেলে হয়। তারা সব সময় বনবন করে ঘুরত বলে তাদের নাম দেয়া হয়েছিল দি স্টার্স আর স্ট্রাইপাস। বড় সুন্দর ছেলে দুটি। একমাত্র মিস্টার ওটিস ছাড়া সেই পরিবারের সবাই ছিল একমাত্র রিপাবলিকান। ক্যান্টারভাইল চেজের সবচেয়ে কাছের রেল স্টেশন অ্যাসকট থেকে 7 মাইল দূরে। মিস্টার ওটিস একটা খোলা গাড়ির জন্য টেলিগ্রাফ করেছিলেন। সবাই বেশ ফুর্তি করে হইচই করতে করতে গাড়িতে উঠে বসলেন। জুলাই মাসের একটা সুন্দর সন্ধ্যা। পাইন বনের গন্ধে বাতাস একেবারে মাতোয়ারা। মাঝে মাঝে বুনো পায়রারা ডাক শোনা যাচ্ছিল। বীজ গাছের ভেতর দিয়ে তাদের দিকে তাকিয়ে দেখতে লাগলো বাচ্চা কাঠবেড়ালিরা। ক্যান্টারভাইল চেজে রাস্তায় ঢোকার সঙ্গে সঙ্গে আকাশ হঠাৎ মেঘাচ্ছন্ন হয়ে গেল। নেবে এলো বাতাসে একটা থমথমে ভাব। মাথার ওপর দিয়ে এক দল দাঁড়কাক নিঃশব্দে উড়ে গেল। বাড়িতে পৌঁছনোর আগেই কয়েকটা বড় বড় বৃষ্টির ফোঁটা ঝরে পড়ল। একটি বৃদ্ধা মহিলা সিঁড়ির ওপর নেমে এসে তাদের অভ্যর্থনা জানালেন। পরিধানে তার কালো সিল্কের একটা পরিচ্ছন্ন পোশাক, মাথায় সাদা টুপি আর সাদা গায়ের অ্যাপ্রন। ইনি হচ্ছেন গৃহকর্ত্রী মিসেস উমনে। লেডি ক্যান্টারভাইলের অনুরোধে তাকে মিসেস ওটিস তার পূর্ব পদে বহাল রাখতে রাজি হয়েছিলেন। তার পিছু পিছু তারা সবাই সুন্দর টিউডর যুগের হলঘর পেরিয়ে লাইব্রেরি ঘরে এসে ঢুকলেন। ঘরটা হচ্ছে লম্বা, নিচু, কালো ওক গাছের প্যানেল দিয়ে ঘর। ওইখানেই চায়ের বন্দোবস্ত হয়েছিল। জামা খুলে তারা সবাই বসে চারপাশে তাকিয়ে দেখতে লাগলেন। মিসেস উমনে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে লাগলেন তদারকি। হঠাৎ মিসেস ওটিস লক্ষ্য করলেন
ফায়ারপ্লেসের পাশে মেঝের ওপর হালকা ধরনের একটা লাল দাগ পড়ে রয়েছে। এর অর্থটা কি বুঝতে না পেরে তিনি মিসেস উমেনকে বললেন, ওখানে সম্ভবত কোনো রং পড়েছে। মিসেস উমনে নিচুস্বরে বললেন, হ্যাঁ ম্যাডাম, ওখানে রক্তের ছিটে পড়েছে। মিসেস ওটিস চিৎকার করে বলে উঠলেন, কি বিপদ! ঘরে ওরকম রক্তের দাগ আমি মোটেই বরদাস্ত করতে পারি না। এখনই ওটা মুছে ফেলতে হবে। বৃদ্ধাটি হেসে আগের মতোই রহস্যজনক স্বরে বললেন, ওটা হচ্ছে লেডি এলিনর দ্য ক্যান্টারভাইলের রক্ত। 1575 সালে ঠিক এই জায়গাতেই স্বামী স্যার সাইমন দ্য ক্যান্টারভাইল তাকে হত্যা করেছিলেন। স্যার সাইমন তারপর 9টি বছর বেঁচে ছিলেন। তারপরে একদিন রহস্যজনকভাবে হঠাৎ তিনি নিরুদ্দেশ হয়ে যান। তার দেহটিকেও আজও খুঁজে পাওয়া যায়নি। তারই প্রেতাত্মা এখন এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। বিদেশি পর্যটক এবং আরও অনেকে এই রক্তচিহ্নটির খুবই প্রশংসা করেছেন, আর ওটিকে আজ পর্যন্ত মুছে ফেলা সম্ভব হয়নি। ওয়াশিংটন ওটিস চিৎকার করে বলল, যত সব আবোল তাবোল কথা। পিন কার্টার, চ্যাম্পিয়ন স্টেন রিমুভার এবং প্যারাগন ডিটারজেন্ট লাগালেই রং উঠে যাবে। সেই ভয়াত্মক গৃহকর্ত্রী কিছু বলার আগেই সে হাঁটু মুড়ে বসে কালো কসমেটিক এবং এর মতো একটা চিটচিটে বস্তু দিয়ে মেঝেটা ঘষতে শুরু করলো। কয়েক মুহূর্তের মধ্যে সেই দাগ উঠে গেল। বিজয় গর্বে সে চেঁচিয়ে উঠল, আমি জানতাম এতেই কাজ হবে। কিন্তু এই কথা বলার সঙ্গে সঙ্গে হঠাৎ একটা বিদ্যুৎ চমকে উঠল। সেই থমথমে ঘরের মধ্যে বিদ্যুতের ঝিলিক খেলে গেল, আর ভীষণ একটা বজ্রাঘাত তাদের সকলের আপাদ মস্ত কাঁপিয়ে দিয়ে গেল। মিসেস উমনে তো সেই শব্দেই ভিড়মি খেলেন। আমেরিকান মিনিস্টার শান্তভাবে বললেন, সত্যি কি ভয়ঙ্কর আবহাওয়া! এই বলে তিনি লম্বা একটা চুরুট ধরালেন। আমার ধারণা এই পুরনো অঞ্চলটির লোকসংখ্যা এতই বেশি হয়ে গিয়েছে যে প্রত্যেকে ভালো আবহাওয়া পাচ্ছে না। আমি সব সময় বলে এসেছি, এই সমস্যা সমাধানের একমাত্র উপায় হলো এদেশ থেকে জনতাকে বিদেশে পাঠিয়ে দেয়া। মিসেস ওটিস বললেন, প্রিয় হিরাম, যে মহিলা মূর্ছা যান তাকে নিয়ে আমরা কি করব? ভাঙা জিনিসপত্রের মতো ব্যবহার করো, তাহলে উনি আর মূর্ছা যাবেন না। কিছুক্ষণের মধ্যেই মিসেস উমনের জ্ঞান ফিরে এলো। তিনি যে বেশ বিব্রত হয়ে পড়েছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না। তিনি কঠোরভাবে মিস্টার ওটিসকে এই বলে সাবধান করে দিলেন যে এই সংসারের ওপর বিষম একটা বিপদ ঘনিয়ে আসছে। তিনি বললেন, নিজের চোখে আমি অনেক জিনিস দেখেছি স্যার। সেই সব দেখে যে কোনো খ্রিস্টানের শরীরেই রোমাঞ্চ জেগে উঠবে। এখানে যেসব ভয়ঙ্কর জিনিস ঘটেছে সেই সব দেখে রাত্রে আমি ঘুমোতে পারিনি। মিস্টার ওটিস এবং তার স্ত্রী অবশ্য সেই সৎ মহিলাকে সান্ত্বনা দিয়ে বললেন যে ভূতটুতকে তারা ভয় করেন না। তার নতুন মণিপত্নীর ওপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক এই প্রার্থনা করে, আর সেই সঙ্গে মাইনে বাড়ানোর ব্যবস্থা করে বৃদ্ধা গৃহকর্ত্রী টলতে টলতে নিজের ঘরের দিকে এগিয়ে গেলেন। সারা রাত্রি ধরেই ভীষণ ঝড় চলল, কিন্তু বিশেষ কোনো ঘটনা ঘটেনি। পরের দিন সকালে কিন্তু মেঝের ওপর আবার সেই রক্তের দাগ দেখা দিল। ব্রেকফাস্টের সময় সবাই নিচে নেমে এসে ব্যাপারটা লক্ষ্য করল। ওয়াশিংটন বলল, আমার মনে হচ্ছে এর জন্য প্যারাগন ডিটারজেন্টের কোনো দোষ নেই। এটা নিয়ে আমি অনেক পরীক্ষা করেছি। এর জন্য নিশ্চয়ই ওই ভূতটাই দায়ী।
আবার সে ঘষে ঘষে রক্তের দাগটা মুছে ফেলল। কিন্তু পরের দিন সকালে আবার সেই একই ব্যাপার ঘটল। যদিও লাইব্রেরি ঘরে যথারীতি তালা দেয়া ছিল, তৃতীয় দিন সকালেও সেই রক্তের দাগ দেখা দিল। এই দেখে সবাই বেশ কৌতূহলী হয়ে উঠল। মিস্টার ওটিস বললেন, ভূত নেই এ বিষয়ে তার ধারণাটা কিছুটা বাড়াবাড়ি হয়ে পড়েছিল। মিসেস ওটিস মনে করলেন প্রেতাত্মা নিয়ে যারা গবেষণা করেন তাদের দলে তিনি নাম লেখাবেন। অপরাধের সঙ্গে জড়িত রক্তচিহ্নের স্থায়িত্ব নিয়ে মেসার্স মেয়ার্স আর পরমোর কোম্পানিকে দীর্ঘ একটা চিঠি লেখার পরিকল্পনা গ্রহণ করলেন ওয়াশিংটন। সেই রাত্রিরেই ভূতের অস্তিত্ব সম্বন্ধে সকলের সন্দেহ চিরদিনের জন্য দূর হলো। সারা দিনটাই যেমন রোদ উঠেছিল তেমনি ছিল গরম। সন্ধ্যায় সবাই মোটরে চড়ে বেড়াতে গিয়েছিল। রাত্রি 9টার আগে কেউ ফেরেনি সেদিন। ফিরেই সামান্য আহার করেছিল সবাই। সেদিন ভূত নিয়ে কোনো আলোচনা হয়নি। সুতরাং ভূতের অস্তিত্ব সম্বন্ধে ধারণা করবার প্রাথমিক কোনো শর্ত সেদিন ছিল না। মিস্টার ওটিসের কাছে আমি শুনেছিলাম সেদিন তাঁদের আলোচনার বিষয়বস্তু ছিল বিভিন্ন ধরনের, বিশেষ করে অবস্থাপন্ন আমেরিকানরা যেসব বিষয় নিয়ে সাধারণত আলোচনা করে, যেমন অভিনেত্রী হিসেবে সারা বার্নার্ডোর চেয়ে মিস ভ্যান ডাভনপোর্টের শ্রেষ্ঠতা, এমনকি অবস্থাপন্ন ইংরেজদের বাড়িতে সবুজ শস্য, ব্যাকহুইট কেক, দুধে সেদ্ধ ভুট্টা চূর্ণের দুষ্প্রাপ্যতা, পৃথিবীর আত্মাকে বাঁচানোর জন্য বোস্টন বন্দরের প্রয়োজনীয়তা, রেল ভ্রমণে গাট্রি পরীক্ষা করার সুবিধা, লন্ডনের বিরক্তিকর উচ্চারণের তুলনায় নিউ ইয়র্কের উচ্চারণের মিষ্টতা ইত্যাদি অতিপ্রাকৃত ঘটনার সম্বন্ধে কোনো আলোচনাই সেদিন হয়নি। এমনকি গল্পচ্ছলে স্যার সাইমন দ্য ক্যান্টারভাইলসের নাম উচ্চারণও কেউ করেনি। রাত্রি 11টার সময় সবাই শুয়ে পড়লেন এবং 11:30টার মধ্যেই ঘরের আলো সব নিভে গেল। কিছুক্ষণ পরে ঘরের বাইরে বারান্দার ওপর একটা অদ্ভুত শব্দে মিস্টার ওটিসের ঘুম ভেঙে গেল। শব্দটা শুনে মনে হলো ধাতুতে ধাতুতে ঠোকাঠুকির শব্দ। আরও মনে হলো শব্দটা ক্রমশ তার ঘরের দিকেই এগিয়ে আসছে। সঙ্গে সঙ্গে তিনি বিছানা ছেড়ে উঠে দেশলাই জ্বালিয়ে সময়টা দেখে নিলেন। ঘড়িতে তখন কাঁটায় কাঁটায় 1টা বেজেছে। বেশ শান্তভাবেই নিজের নাড়ি দেখে নিলেন। না, একটুকু বেচাল হয়নি নাড়ি। সেই অদ্ভুত শব্দটা তখনও হচ্ছিল। তিনি বেশ স্পষ্টই শুনতে পেলেন কেউ যেন পা ঠুকে ঠুকে তার দিকে এগিয়ে আসছে। চটি পড়ে তিনি তার ড্রেসিং কেস থেকে লম্বাটে একটা ফাইল বার করে দরজাটা খুললেন। ম্লান চাঁদের আলোতে তিনি দেখলেন তারই সামনে ভয়ঙ্কর চেহারার একটি বৃদ্ধ দাঁড়িয়ে রয়েছে। তার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো জ্বলছে। জটার মতো লম্বা ধূসর চুলগুলো ঝাঁপিয়ে পড়েছে তার কাঁধের ওপরে। তার পরিধানে প্রাচীনকালের পোশাক, সেগুলি যেমন নোংরা তেমনি ছেঁড়া। তার হাতের কবজি আর পায়ের গাঁট থেকে বেশ ভারী আর মরচে পড়া শেকল ঝুলছে। মিস্টার ওটিস বললেন, প্রিয় মহাশয়, এই শেকলগুলিকে তেল দেবার জন্য বাধ্য হয়েই আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি। আর সেই জন্যই তামানি রাইজিং সাব লিমিটেডের ছোট একটা শিশি আমি এনেছি। একবার লাগালেই কাজ হবে এতে। এর গুণ কত যে সে সম্বন্ধে প্রশংসাপত্র এর গায়ে সাঁটা আছে। শোয়ার ঘরের বাতির কাছে আমি এটা রাখছি। প্রয়োজন হলে এই জাতীয় আরও তেল আমি আপনাকে আনন্দের সঙ্গেই সরবরাহ করব।
এই বলে যুক্তরাষ্ট্রের মন্ত্রী মহোদয় মার্বেল টেবিলের ওপর শিশিটি রেখে দরজা বন্ধ করে শোবার জন্য প্রস্থান করলেন। স্বাভাবিক একটা ঘৃণা আর বিরক্তিতে ক্যান্টারভাইল ভূত এক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর সেই পালিশ করা মেঝের ওপর সজোরে শিশিটাকে আছাড় দিয়ে শুকনো আর্তনাদ করতে করতে আর ভৌতিক সবুজ একটা আলো ছড়াতে ছড়াতে ভূতটি বারান্দা দিয়ে পালিয়ে গেল। ঠিক যখন সে ওক কাঠের বিরাট সিঁড়িটার ওপর গিয়ে দাঁড়িয়েছে, এমন সময় একটা ঘরের দরজা হাট হয়ে খুলে গেল। দুটি ক্ষুদে সাদা পোশাক পরা মূর্তির আবির্ভাব হলো, আর সেই সঙ্গে একটা লম্বা বালিশ তার মাথার ওপর দিয়ে হুইস হুইস শব্দ করে উড়ে গেল। নষ্ট করার মতো কোনো সময় আর না থাকায় ভূতটি ঝটতি চতুর্থ ডাইমেনশনের সাহায্যে কাঠের তক্তার ভেতর দিয়ে অদৃশ্য হয়ে গেল। তারপর শান্ত হলো বাড়িটা। বাড়িটার বাঁদিকে ছোট একটা গোপন কক্ষে ঢুকে চাঁদের রশ্মির পিঠে হেলান দিয়ে বসে সহজভাবে সে নিঃশ্বাস নিতে লাগলো। সেইখানে বসে নিজের অবস্থাটা ভালো করে বোঝার চেষ্টা করলো সে। বিগত 300 বছরের গৌরবোজ্জ্বল এবং নিরবচ্ছিন্ন জীবনে এইভাবে অপমানিত সে আর কোনো দিন হয়নি। বিধবা ডাচেসের কথা তার মনে পড়ল। লেস আর মুক্তা হাতে নিয়ে তিনি যখন আয়নার সামনে দাঁড়িয়েছিলেন, সেই সময় ভয় দেখিয়ে সে তাকে জ্ঞান হারাতে বাধ্য করেছিল। একটা খালি ঘরের পর্দা তুলে সে স্রেফ ভেঙচি কেটে যে 4টি পরিচারিকাকে উন্মাদ করে তুলেছিলেন, তাদের কথা মনে হলো তার। মনে হলো স্থানীয় গির্জার রেক্টারের কথা। একদিন বেশি রাত্রি করে লাইব্রেরি থেকে তিনি যখন ফিরছিলেন, এমন সময় সে তার বাতিটা নিভিয়ে দিয়েছিল। তারপর থেকে ভদ্রলোক স্যার উইলিয়াম গালের চিকিৎসাধীনে ছিলেন। বলতে গেলে স্নায়ুবৈকল্যেই তিনি শেষ পর্যন্ত আত্মদান করেন। মনে পড়ে গেল বৃদ্ধা মাদাম দা ত্রিমলিকের কথা। ভদ্রমহিলা একদিন প্রত্যুষে উঠে দেখেন আগুনের ধারে একটা আরাম কেদারায় বসে একটি কঙ্কাল তার নিজের ডায়েরি পড়ছে। এর ফলে তিনি 6 সপ্তাহ মানসিক রোগে বিছানায় পড়েছিলেন। সেরে উঠে তিনি গির্জায় চলে গেলেন। তারপর থেকে কুখ্যাত নাস্তিক মসিয়ে দা ভলতেয়ারের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেন। সেই ভয়ঙ্কর রাত্রির কথা তার মনে পড়ে গেল, যেদিন গলার ভেতর মুক্তোর মালা ঢুকিয়ে অসচ্চরিত্র লর্ড ক্যান্টারভাইলকে দম বন্ধ অবস্থায় তার ড্রেসিং রুমে পড়ে থাকতে দেখা গেল। মৃত্যুর ঠিক আগে সে স্বীকার করেছিল যে তাসের ভেলকি দেখিয়ে চার্লস জেমস প্লাস্টকে সে 50,000 পাউন্ড ঠকিয়েছিল, আর ভূতই যে তাকে ওই মালটা গিলতে বাধ্য করেছিলেন সে কথাও স্বীকার করতে দ্বিধা করেনি সে। এই সব বিরাট বিরাট কৃতিত্বের কথা মনে পড়ে গেল তার। মনে পড়ল বাটলারের কথা। জানলার কপাটের ওপর সবুজ একটা হাতকে ঠুক ঠুক করতে দেখে বেচারা নিজেকেই নিজে গুলি করে হত্যা করল। সেই সুন্দরী লেডি স্ট্যাটফিল্ডের কথাও সে ভুলতে পারল না। তার সেই শ্বেতকণ্ঠের ওপর 5টা আঙুলের দাগ চিপে বসে যে ক্ষতের সৃষ্টি করেছিল, সেই ক্ষতটাকে ঢাকার জন্য তিনি সব সময় একটা কালো ভেলভেটের বন্ধনী গলার ওপর জড়িয়ে রাখতেন। তারপর একদিন তিনি পুকুরে ডুবে আত্মহত্যা করলেন। সত্যিকার কলাবিদের আত্মম্ভরিতার উৎসাহে সে তার জীবনের কৃতিত্বপূর্ণ অধ্যায়গুলি নিয়ে আলোচনা করল। এই সব কৃতিত্ব দেখানোর পর কোথা থেকে হতভাগা একটা আমেরিকান
এসে তাকে রাইজিং দ্য লিউব্রিকেটের দিতে চায়। তার মাথা লক্ষ্য করে বালিশ ছুঁড়ে দেয়। ওম ভাগ্যম! অসহ্য, অসহ্য! তাছাড়া কোন ভূত যে নশ্বর মানুষের কাছে এইভাবে অপমানিত হয়েছে এর নজির ভূতেদের ইতিহাসে কোথাও নেই। সেই জন্য প্রতিহিংসা চরিতার্থ তাকে করতেই হবে। সেই চিন্তাতেই সারা দিনটা সে মশগুল হয়ে রইল। রবিবার রাত্রিতে ভূতটির দ্বিতীয় আবির্ভাব হলো। সবাই শুয়ে পড়ার একটু পরেই হঠাৎ হলঘরের মধ্যে কিছু একটা ভেঙে পড়ার আওয়াজ হলো। সেই ভীষণ শব্দে সবাই বেশ ভয় পেয়ে গেলেন। সবাই দৌড়ে নিচে নেমে এসে দেখলেন একটা জায়গায় কতগুলো পুরনো বর্ম ঝোলানো ছিল। সেগুলো স্থানচ্যুত হয়ে শান বাঁধানো মেঝের ওপর পড়ে গিয়েছে। আর উঁচু পিঠওয়ালা চেয়ারে বসে আছেন ক্যান্টারভাইল ভূত। বসে বসে হাঁটু দুটো সে ঘষছে আর ভীষণ যন্ত্রণায় বিকৃত করছে তার মুখ। যমজ ভাই দুটো তাদের খেলার বন্দুক সঙ্গে নিয়ে এসেছিল। ভূতের মাথা লক্ষ্য করে অভ্রান্তভাবে তারা দুটো ছড়া ছুঁড়ল। আর ক্যালিফোর্নিয়ান ভদ্রতা অনুযায়ী যুক্তরাষ্ট্রের মন্ত্রী রিভলভার উঁচিয়ে ভূতটিকে মাথার ওপর হাত দুটো তুলতে নির্দেশ দিলেন। রাগে বিকট একটা চিৎকার করে ভূতটি লাফিয়ে উঠল। তারপরে ধোঁয়ার মতো সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। যাওয়ার সময় ওয়াশিংটন ওটির বাতিটা নিভিয়ে দিয়ে চারপাশ অন্ধকারে ঢেকে দিয়ে চলে গেল। একেবারে থামল গিয়ে সিঁড়ির ওপরে। সেখানে দাঁড়িয়ে সে তার বিরাট দৈত্যসুলভ হাসিটি হাসতে দৃঢ়প্রতিজ্ঞ হলো। কয়েকবার সে দেখেছে এই হাসিটা তার বড়ই কাজে লেগেছে। শোনা যায় এই দানবীয় হাসি শুনে এক রাত্রিতেই লর্ড বেকারের অমন ঝাঁকড়া ঝাঁকড়া কালো চুল পেকে সাদা হয়ে গিয়েছে। আর মাস শেষে হওয়ার আগেই লেডি ক্যান্টারভাইলের ফরাসি গভর্নেসরা চাকরি ছাড়ার নোটিশ দিতে বাধ্য হয়েছিল। এই ভেবে সেই দানবীয় হাসিটি সে হাসল। পুরনো বাড়ির খিলানে খিলানে সেই ভয়ঙ্কর হাসিটা উন্মত্ত কলরবে প্রতিধ্বনিত হতে লাগল। কিন্তু সেই প্রতিধ্বনি মিলিয়ে যেতে না যেতেই সামনের একটা দরজা খুলে গেল আর ফিকে নীল একটা ড্রেসিং গাউন পরে বেরিয়ে এলেন মিসেস ওটিস। বললেন, আমার ধারণা আপনার শরীরটা ভালো নেই, সেই জন্য আমি এক বোতল ডাক্তার দোবলের তৈরি মিক্সচার নিয়ে এসেছি। যদি বদহজম হয়ে থাকে তাহলে এতে আপনার যথেষ্ট উপকার হবে। এই শুনে রাগে গড়গড় করতে করতে ভূতটি তার দিকে ক্যাটক্যাট করে তাকিয়ে রইল। তারপরে ঠিক করলে একটা বড় কালো কুকুরের বেশ ধরবে সে। এই কাজে তার দক্ষতা সত্যিই অগাধ। কিন্তু সেই সময় তার দিকে এগিয়ে আসার পদশব্দ পেয়েই সে তার সেই ভয়ঙ্কর পরিকল্পনা কার্যকরী করবে কি না ভাবতে লাগলো। সুতরাং সে ঈষৎ অগ্নিশিখায় রূপান্তরিত হতে সন্তুষ্ট হলো। তারপরে গভীর একটা কবরখানার আর্তনাদ করেই সে অদৃশ্য হয়ে গেল। ঠিক সেই সময় যমজ দুই ভাই এসে পড়ল।